এই রতন, কি খবর তোমার? তুমি তো একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে, খুঁজি পাওয়া যায় না। আর বলো না, আমার দোকানের ফুচকা আর পানিপুরির সুনাম যখন থেকে বেড়েছে, খদ্দেরের ভিড় লেগেই থাকে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এমন মনে হচ্ছে গ্রামের অর্ধেক লোক এখানেই বসে আছে। আরে কখনো তো আমাদের দোকানে ফুচকা খাও না, আজকে একটা বাটি খেয়ে দেখো, একবার খেলে বারবার খুঁজবে। বেশ বেশ, দাও তাহলে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তোমার নিজের লোক। হ্যাঁ, আমি খেলে বিনা পয়সায় খাবো। বেশ বেশ, তোমার টাকা দিতে হবে না, দাঁড়াও বানিয়ে দিচ্ছি। তোমার দোকানে খদ্দেরের ভিড় দেখে একটা প্রশ্ন করতে খুব মন চাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না করা উচিত হবে কিনা। আরে এত উচিত অনুচিত নিয়ে ভাবছো কেন? করে ফেলো, যা প্রশ্ন আছে। বলছিলাম, তোমার দোকানে মাসে কত করে রোজগার হয়? এক এক মাসে এক এক রকম, তবে বর্তমানে প্রতি মাসে 15 থেকে 16 হাজার টাকার ব্যবসা হয়। এবার খদ্দের বেড়েছে, চাহিদাও বেড়েছে। উড়িয়ে কলা! আমি সারা মাস অবিনাশ বাবুর বাড়িতে সকাল থেকে রাত খেটে 2 থেকে 4 হাজার টাকা কামাই, আর এই রতন সামান্য ফুচকা বেচে 15-16 হাজার। এই ব্যবসা যদি আমি নিজের নামে করে নিতে পারি না, আমার আর কারোর গোলামি করবার প্রয়োজন হবে না। তবে কিভাবে করব, সব ভাবতে হবে তো। তুই কাঁদছিস কেন নীলিমা? কি হয়েছে তোর? আমার জীবন থেকে সুখ শান্তি সব উধাও হয়ে গেছে লতা। এইভাবে বলছিস কেন রে? আজ 3 বছর হলো বিয়ে করেছি। বিয়ের সময় 50,000 টাকা দেবার প্রতিজ্ঞা করে বাবা আমার বিয়ে দিয়েছিলেন। কিন্তু তোর বিয়ের 1 বছর পরই তো তোর বাবা মারা গেলেন। তিনি মারা গেছেন, তবে আমায় দিয়ে গেছেন দুঃখে ভরা কুৎসিত একটা জীবন। আর আমার স্বামী এই তো রতন দা, তিনি তো খুবই ভালো মানুষ রে। কি হয়েছে তোদের মধ্যে? বাবা 50,000 দেবার প্রতিজ্ঞা করলেও 15,000-এর বেশি দিতে পারেননি, সেই নিয়ে এখনো অশান্তি। এরপর কি হলো? রতন দাদা আর কখনো সেই টাকা খুঁজেছেন? খোঁজেনি তো কি, প্রতিদিনই তো এই নিয়ে ঝগড়া হয়, আমার গায়ে হাতও তোলা হয়। বলিস কি? রতন দাদাকে দেখে এক মুহূর্তের জন্যও মনে হয় না তিনি এমন। জানি না আমার ভাগ্যে কি আছে, তুই তো আমার বন্ধু, তাই তোকে একটা কথা আমি আজ বলতে এসেছি। বল, কি কথা? তোকে আমি বলে যাচ্ছি, যদি আমার কোনো কারণে মৃত্যু হয়, বুঝে নিবি তার জন্য আমার স্বামী দায়ী। হঠাৎ এমন কথা কেন বলছিস রে তুই? কিচ্ছু হবে না তোর। জানি না, আজ কদিন ধরেই আমার মনে কেমন একটা অস্থিরতা কাজ করছে, তাই তোকে বলে রাখলাম রে। আমি আসি। আরে রতন, দেখছি কোথায় যাচ্ছ? রাত হয়ে গেছে তো, তাই বাড়ি ফিরছিলাম কাজ সেরে। চাইলে আমাদের সঙ্গে যেতে পারো তুমিও। তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? অবিনাশ বাবুর বাড়িতে আজকে ভোজের আয়োজন করেছে, সেখানেই যাচ্ছি, তুমি গেলেও যেতে পারো। অবশ্যই। এখন রতন খুব ব্যস্ত মানুষ, ব্যবসা করে, তার কি আর আমাদের সঙ্গে কোথাও যাবার সময় আছে? এভাবে বলছো কেন? তোমরা আমার বন্ধু, তোমাদের জন্য সময় হবে না তো কার জন্য হবে? নীলিমা বৌদি আবার কিছু মনে করবে না তো? না বলেই যাচ্ছ? আরে ধুর, ওর নামটা মুখে এনো না তো। ওর কারণে আমার বাড়ি যেতে ইচ্ছে করে না। ওর চেহারা দেখলে ইচ্ছে হয় মানে কেটে টুকরো টুকরো করে ফেলি। আরে এমন কি হলো যে তোমার নিজের স্ত্রীকেই খুন করতে ইচ্ছে হচ্ছে? সে কিছু নয়, চলো অবিনাশবাবুর বাড়িতে চলো। এদের দুই স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের যুদ্ধ চলছে, ব্যাপারটা দেখতে হবে তো। এত করে তোমাকে বললাম তোমার বাপের বাড়ি গিয়ে বাকি 35,000 টাকা নিয়ে আসতে, এখনো গেলে না? আমি কোন মুখে গিয়ে বাড়িতে দাঁড়াবো? বাবা এখন আর এই পৃথিবীতে নেই। এই সময় গিয়ে আমি টাকা খুঁজবো? তাদের অবস্থা তো ভালো নয়। আমি অত শত বুঝি না, আমার ওই টাকা চাই তো চাই। কেন টাকার জন্য এত মরিয়া হয়ে উঠেছো তুমি? কি হয়েছে কি তোমার? আবার ফুচকার ব্যবসা আমি আরো বাড়াতে চাই, আর তার জন্য টাকার প্রয়োজন। তুমি কোথা থেকে এনে দেবে আমি জানি না, আমার টাকা চাই। আর যদি আমি টাকা এনে দিতে না পারি, তাহলে কি করবে তুমি? আমার টাকা যদি আমি না পাই, তাহলে তোমাকে আমি বাপের বাড়িতে গিয়ে ছুঁড়ে ফেলে আসবো। সামান্য কটা টাকার জন্যে তুমি আমায় আমার বাপের বাড়ি রেখে আসার কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমার কাছে টাকাটা সব থেকে বেশি জরুরি, ঠিক আছে? তোমার কথা শুনে আর টাকার জন্য এইরকম অস্থিরতা দেখে আমার মনে হচ্ছে তুমি একটা লোভী আর নির্দয় মানুষ। তোর এত সাহস! এই এই সালি, তুই আমাকে লোভী বললি? দাঁড়া, তোর কাছে দেখাচ্ছি মজা। আহ আহ এ অপরালা, আমায় বাঁচাও, আমি শেষ হয়ে গেলাম। ও বাবা! হ্যাঁ, এই হলো আমাকে লোভী ডাকবার পরিণাম। হতভাগী, তোকে মেরেই ফেলবো রে। চিৎকার করছে কে? হায় হায় হায়! বৌমা,
তোমার কি হয়েছে? এই এই হতচ্ছাড়া, তুই আবার ওকে মেরেছিস? তুই আর মানুষ হবি না। যা যা এখান থেকে। কি কুলাঙ্গার সন্তান যে আমি পেটে ধরেছি লতা! দেখ আজ মেয়েটার কি অবস্থা করে দিয়েছে। কদিন আগে নীলিমা এসেছিল আমার কাছে আর বলেও ছিল কোনো কারণে ওর মৃত্যু হলে তার জন্য রতন দায়ী হবে। আজ বুঝলাম কারণটা। ওর বাবাও একেবারে এমনই ছিল। যখন রতন ছোট, ওর বাবাও ঠিক এইভাবেই আমায় মারধর করত, ওরই চোখের সামনে। আমার তো মনে হয় ছোটবেলা থেকে এসব দেখে বড় হয়েছে বলেই রতন দাদা এমন। আমারই ভুল হয়েছে। যখন ছেলেটা ছোট ছিল তখনই যদি ওকে ওর বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে মানুষ করতাম, তাহলে হয়তো আর ছেলেটা এমন হতো না রে। থাক মাসিমা, অতীতে কি হয়েছে তা নিয়ে ভেবে এখন আর নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ছেলে পুলেকে শাসন করাটা খুবই দরকার, বুঝলি লতা? আমি তো তা পারিনি, তাই আজ মাসুল দিতে হচ্ছে। প্রার্থনা করুন যেন নীলিমা প্রাণে বেঁচে যায়, নয়তো রতনদাকে হাজতের ঘানি টানতে হবে। বাহ 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 বাহ, আজকে তাহলে কাজ ছেড়ে এখানে এসে বসার ফুসরত তুমি পেলে রতন। ঠাট্টা করো না তো খগেন, মন ভালো নেই আমার। আরে বাবা, মন ভালো না থাকলে এভাবে চুপচাপ থাকতে নাই। এবার আমাকে বলো কি হয়েছে। আমার বিয়ের সময় 50,000 টাকা পণ দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 15,000 পেলাম, বাকিটা পাইনি। এটা তো খুব খারাপ হলো তোমার সঙ্গে। এক প্রতিশ্রুতি দেবার পরও রাখতে না পারা মানে এক ধরনের প্রতারণা। এই নিয়ে আমার আর স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয় প্রত্যহ। আজ তো এমন অবস্থা করেছি, হাসপাতালে নিয়ে গেছে ওকে। তুমি কিছু ভুল করেছো বলে আমি মনে করি না স্ত্রীদের এভাবেই সাহায্য করতে হবে। একদিকে টাকার চিন্তা, আবার এদিকে স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়, জানি না কি হয়। এখন তোমার স্ত্রীর কি হবে সেটা তো জানি না। আর যদি টাকার সমস্যার সমাধান করতে চাও তো উপায় আছে। কি উপায়? তুমি আরেকটা বিয়ে করো। হ্যাঁ মানে আর এমন সুন্দরী আর বড় লোকের মেয়ে খুঁজবে যেন যত টাকা চাও দিতে রাজি থাকে। তুমি কি পাগল হলে? অবশ্য আমিও একবার ভেবেছিলাম, কিন্তু তখন আমার স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে করলে সে থানায় গিয়ে মামলা করে বসবে আবার। এর সমাধান আছে, তবে সেটা তুমি পারবে না, ছাড়ো। তো বলো না কি সমাধান, অবশ্যই পারবো আমি। দ্বিতীয় স্ত্রী আনতে হলে পথের কাঁটা নীলিমাকে রাস্তা থেকে সরিয়ে দাও। ও থাকলে সব অসম্ভব। তা তো জানি, কিন্তু ওকে নিজের পথ থেকে সরাবো কি করে? এখন কেমন লাগছে নীলিমা? কিছুটা ঠিক লাগছে, তবে চেহারাটায় খুব যন্ত্রণা করছে। একটু সহ্য করো মা, ঠিক হয়ে যাবে। রতন কোথায়? ওকে তো হাসপাতালেও দেখলাম না। গেছে হয়তো কোথাও ওই কুলাঙ্গারটা। ওর কি আর বউয়ের খেয়াল আছে? এত নির্মম হয় কেউ? দেখো তো কি অবস্থা করে দিয়েছে চেহারাটার। আমি তো চেয়েছিলাম অবিনাশ বাবুকে বিচার দিতে, তবে মাসিমা আমায় আটকালেন। আরে বিচার দেওয়া তো উচিত, অন্তত কোনো একটা মীমাংসা তো হতো। না জানি পরে কি হয়। যত যা কিছুই হয়ে যাক, আমার তো একটা মাত্রই ছেলে, যদি আবার থানায় নিয়ে যায় জীবনটা তার শেষ হয়ে যাবে। কিন্তু আপনার ছেলের কারণে যদি কোনোদিন নীলিমার কিছু হয়ে যায়, তখন আপনি কি করবেন? আমি খেয়াল রাখবো, আমি বোঝাবো ওকে, চিন্তা করো না। বেশ, তাহলে খেয়াল রাখুন নীলিমার, আমি আসি। কোনো সমস্যা হলে আমাদের ডাকবেন। ঠিক আছে বাবা, এসো। তোমরা যা সাহায্য করলে আজ, তোমরা না থাকলে কি যে হতো। আমার ছেলেটা তো যাকগে। যাও তাহলে, তোমরা এসো। গিন্নি, গিন্নি কোথায় তুমি? কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই যে দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি, নতুন শাড়ি। আজ হঠাৎ তোমার ব্যবহার অন্যরকম লাগছে কেন? আরে সেসব পরে হবে, আগে এক কাজ করো তো, এই শাড়িটা পরে এসো, দেখি তোমাকে কেমন লাগে, যাও তো। আচ্ছা বেশ, তুমি বসো, আমি শাড়িটা পরে আসছি। বাহ, তোমাকে কিন্তু শাড়িটা বেশ মানিয়েছে।
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার জন্য শাড়ি এনেছো আর আমার সঙ্গে হেসে কথা বলছো। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি গিন্নি। আমি একদম বদলে যাব। আমার ফুচকার ব্যবসা খুব ভালো চলছে, সুখে দুঃখে আমরা দুজন এখন থেকে মিলেমিশে থাকবো। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, এই যে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি, এসো আমরা একসঙ্গে খাবো আজকে। বেশ, কাজ হয়ে গেল। খগেন, আরে ও খগেন, চলে এসো ভেতরে। নমস্কার বাবু। আরে এসেছো গোপাল, রসিদটা নিয়ে এসেছো তো? হ্যাঁ বাবু, নিয়ে এসেছি। এই সঙ্গে এই 600 টাকা আপনার ভাগের। সেসব হবে, তুমি বসো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। কি জরুরি কথা বাবু? আজকে বেশ কয়েকদিন ধরে একটা খবর কানে আসছে তোমার বন্ধু রতনের ব্যাপারে। ওর ব্যাপারে সকলেই কথা বলছে বাবু। ওর স্ত্রীর সঙ্গে খুব ঝামেলা চলছে। হাসপাতাল থেকে একটা চিঠি এসেছিল, একজন মহিলার চেহারায় গরম জল ঢেলে আহত করা হয়েছে। পরে খবর নিয়ে জানলাম রতনের স্ত্রী। আমি অনেক সময় আগেই বলতে চেয়েছিলাম বাবু, কিন্তু রতনের মা আমাকে অনুরোধ করেন আপনাকে না জানাতে। তোমরা একটু নজর রেখো, এভাবে চলতে থাকলে নীলিমার কোনো না কোনো ক্ষতি করতে এবার পেছপা হবে না ওরা। ঠিক আছে বাবু, আমি চেষ্টা করব এই বিষয়ে খেয়াল রাখবার। এই যাও দেখি, একটা চাকু নিয়ে এসো তো। এই নাও চাকু, কিন্তু তুমি এটাতে কি করবে? আরে দেখতে থাকো কি করি, চিন্তা করো না, আজকেও মরবেই। তুমি কি করলে খগেন? ওর হাতটা কাটলে কেন? আস্তে আস্তে কথা বলো, কেউ শুনতে পাবে। ওর হাত কেটে দিয়েছি, এবার রক্তক্ষরণ হতে হতে ছটফট করতে করতে মরে যাবে। কিন্তু ধরা পড়ে এলে কি হবে? আরে ধরা পড়বে না, তুমি নিজে গিয়ে থানায় নিজের খুনের কথা স্বীকার করবে। তোমার জীবনের সুখের জন্য নীলিমার মৃত্যু দরকার ছিল, তাই না? কিন্তু এখানে তো তোমারও হাত আছে, আমি একা কেন থানায় যাব? আরে তুমি নিজের ভুল স্বীকার করে হাজতে কিছুদিন থাকবে, আর আমি বাইরে থেকে তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করব। এরপর আর কোনো চিন্তা থাকবে না। বেশ বেশ, আমি তাহলে তাই করব। কিন্তু তুমি সত্যি আমাকে ছাড়িয়ে নেবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আর যতদিন তুমি হাজতে থাকবে আমি তোমার ফুচকার দোকান সামলাবো। লাস্টটা এখানেই থাক, তুমি বাড়িতে তালা লাগিয়ে চলো, আমার বাড়ি চলো। নমস্কার দারোগা বাবু। হ্যাঁ বলুন, কিভাবে আপনার সাহায্য করতে পারি? আমি একটা স্বীকারোক্তি দিতে এসেছি। কিসের স্বীকারোক্তি বলুন? আমি গতকাল রাতে আমার স্ত্রীকে খুন করে ফেলেছি। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, কালকে রাতে আমি খুন করেছি এবং নিজের স্বীকারোক্তি নিজেই দিতে এসেছি। আপনার স্ত্রীর লাশ এখন কোথায় আছে? হ্যাঁ, আমার বাড়িতে আছে। আমি ছবি দিতে পারি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। হাবিলদার হাবিলদার শোনো, আর এনার থেকে তার বাড়ির ঠিকানাটা নাও এবং গিয়ে দেখো তার ঘরে কোনো লাশ আছে কিনা। লাশ পেলে একজন হাসপাতাল নিয়ে যাবে আর অন্যজন আমাকে এসে জানাবে, ঠিক আছে? এই বাবু, আমরা ইনার ঘরে গিয়ে একটা লাশ শনাক্ত করেছি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এমনটা করলেন আপনি? আমার স্ত্রীর সঙ্গে আমার নিত্য কলহ লেগেই থাকতো, আমার ভাল লাগছিল না, তাই ওকে মেরে ফেলেছি। হাবিলদার, ওকে হাজতে ঢোকাও আর পরিবার পরিজনকে খবর দাও। বাবু প্রণাম, কেমন আছেন? আরে এসো গোপাল, যখন থেকে রতন হাজতে গেছে তোমরা সকলে আমার বাড়ি আসা বন্ধ করে দিয়েছো একেবারে। 4 মাস হয়ে গেল, আদালতে এখনো মামলা চলছে। আমার বিশ্বাস হচ্ছে না রতন এমনটা করেছে। তোমরা সকলে যদি এর আগে আমার কাছে আসতে, আজকে রতন হাজতে থাকতো না আর নীলিমা বেঁচে থাকতো। নীলিমার বাড়িতে শোক এখনো কাটেনি, আর রতনের মা তো পাগল প্রায়। তবে একটা জিনিস খুব সন্দেহজনক, বুঝলেন? সেটা কি? খগেন এখন রতনের দোকানে দায়িত্ব নিয়েছে। খগেন? সে কেন রতনের দোকান সামলাবে? সে তো আমিও জানি না, কিন্তু লোকে বলছে খগেন জোচ্চুরি করেছে। 25 টাকার ফুচকা সে 55 টাকায় বিক্রি করে। আমার খুব সন্দেহ হচ্ছে। গোপাল, আমি নিজে কি রতনকে থানা থেকে আনিয়ে একবার জিজ্ঞাসাবাদ করব? করলে তো খুব ভালো হয় বাবু, একবার না হয় ডেকে আনুন, দেখুন কি হয়। রতন এসব কথা পরে হবে, আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর সত্যি সত্যি দেবে। সত্যি বললে বাবু আপনি আমাকে হাজত থেকে ছাড়িয়ে নেবেন? হ্যাঁ, থানা থেকে বের হওয়ার এতই যখন ইচ্ছে তখন খুন করেছিলে কেন? ভুল করেছিলাম বাবু, তবে দোষ আমার একার নয়। আরেকজন আছে যে সব কিছুর মূল, ওই খগেন। ও জোচ্চোর জালিয়াত, ও আমার স্ত্রীর খুন করতে আমাকে উস্কে দিয়েছে। তার মানে নীলিমার খুন তুমি খগেনের বলা কথায় করেছো, তাই তো? তার মানে এসব খগেনের হাত ছিল।
হ্যাঁ বাবু, এমনকি ও নিজে ছুরি দিয়ে নীলিমার হাত কেটে ওকে মেরেছিল। আমি তো শুধু পরিকল্পনা অনুসরণ করেছিলাম, আমাকে ফাঁসি দিয়ে দিল। দারোগা বাবু, খগেনকে গিয়ে ধরুন এবং হাজতে পুরে ভালো মতো যত্নাতি করুন তো। অবশেষে সত্যিটা সকলের সামনে এলো। গত 5টা মাস আমি যে কিভাবে ছিলাম, খগেনকে বিশ্বাস করাটা আমার বিরাট ভুল ছিল। আরে ওসব ছাড়ো, ওর ভুলের শাস্তি ও পেয়ে গেছে, এখন সারা জীবন হাজতে বসে কাঁদবে। কিন্তু এসবের পরও আমার একটাই আক্ষেপ, আমার স্ত্রী এতে কখনো ফিরে আসবে না। নীলিমা খুবই ভালো মেয়ে ছিল, ওর সঙ্গে খুবই অন্যায় হয়েছে, তোর এমনটা করা উচিত হয়নি। আমার নিজের ভুলের জন্য আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাও অন্তত তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, কিন্তু একটা নিরীহ প্রাণ ঝরে গেল। আমি আর সারা জীবনে কখনো বিয়ে করব না গোপাল। সারা জীবন আমি নীলিমার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। তুই তোর দোকানটা আবার চালু কর, আগের মতো ব্যবসায় মন দে, নিজের এই অন্ধকার অতীতটা থেকে শিক্ষা নে। নীলিমার আত্মা হয়তো আমাকে কখনো ক্ষমা করবে না, তবে আমি একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি গোপাল। কিসের সিদ্ধান্ত রতন? আমার ব্যবসা থেকে আমি যা রোজগার করব তার সব টাকা আমি দুঃখী অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেব। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত, এমনটা করলে তোর ভুলের অনেকটা প্রায়শ্চিত্ত হবে। দোকানের নামটাও নীলিমার নামে নামকরণ করব। আমি চাই আমার আশেপাশে সব ক্ষণে ওর নাম আর স্মৃতি ভাসুক। সত্যি, মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা তার মূল্য বুঝতে পারি না, আর যখন চলে যায় সবকিছুতেই তাকে খুঁজতে থাকি। এই একটা আক্ষেপ আমাকে সারা জীবন নিজের চোখে ছোট করে রাখবে। আচ্ছা, এখন কান্নাকাটি ছাড়, চল তোকে তোর দোকানের সামনে নিয়ে যাই। তুই আমার সত্যিকারের বন্ধু রে, চল।